একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়, তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আবারও অপতথ্যের শিকার হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নেতার ছবি এবং গণমাধ্যমের নকল ফটোকার্ডের সাথে বিকৃত মন্তব্য যুক্ত করে ছড়িয়ে দেওয়া হয়েছে ফেসবুকে। ওদিকে মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ল ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিআইপি সেলে নাকি ভয়াবহ হামলা হয়েছে এবং তাতে নিহত হয়েছেন সালমান এফ রহমান এবং সাবেক বিচারপতি মানিক। পরে জানা গেল সেটাও গুজব। আবার এর রেশ কাটতে না কাটতেই ফেসবুকে বিভিন্ন পোস্ট থেকে একই সঙ্গে জানানো হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি পদত্যাগ করেছেন। অনেকে উল্লাসে ফেটে পড়েছিলেন, কিন্তু সেটা বেশিক্ষণ টেকেনি, কারণ ফ্যাক্ট চেক করে জানা গেল পুরোটাই গুজব। দর্শক, সংবেদনশীল এমন ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আবার হাতে। শুরুটা সেটা দেখে নেব, তারপর আলাপে যাব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি আর ডিবিসির লোগো ব্যবহার করে এই ফটোকার্ডটি এখন ভাইরাল, যেখানে দাবি করা হয়েছে বিএনপি মহাসচিব নাকি বলেছেন ডিসেম্বরে নির্বাচন না দিলে চাঁদাবাজি বেড়ে যাবে। কমেন্টে বিভিন্ন ফেক আইডি থেকে চলে সাইবার বুলি। পরে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তারা নিশ্চিত করে বিষয়টি অপতথ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি এবং ডিবিসি নিউজও এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে অপতথ্য ছড়ানো হয়েছে। ওদিকে মধ্যরাতে ফেসবুকে ছড়িয়ে পড়ল ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিআইপি সেলে ভয়াবহ হামলা, সালমান এফ রহমান এবং সাবেক বিচারপতি মানিক নিহত। কমেন্ট আর শেয়ার চলে দেদারসে, চলে উত্তেজনা। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল পুরো বিষয়টি মিথ্যা। কারাগারে হামলা হয়নি, সালমান এফ রহমান কিংবা সাবেক বিচারপতি মানিক নিহত হননি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই এগুলো ছড়ানো হয়েছে, যা স্রেফ অপতথ্য। এই রেশ কাটতে না কাটতেই ফেসবুকে ছড়িয়ে পড়ল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি পদত্যাগ করেছেন। এসব পোস্টের কমেন্ট সেকশনে উল্লাসে ফেটে পড়লেন অনেকেই, কিন্তু সেই উল্লাস বেশিক্ষণ টেকেনি, কারণ ফ্যাক্ট চেক করে জানা গেল পুরোটাই গুজব। নেতানিয়াহু পদত্যাগ করেননি, আগের মতোই আছেন। ব্লগ স্পটের বিনামূল্যে ডোমেন সাইট ব্যবহার করে ছড়ানো হয়েছে অপতথ্য। ওদিকে ঢাকায় সৌদি যুবরাজের ছবি অবমাননা করায় সৌদি আরবে প্রায় ২০,০০০ প্রবাসী গ্রেফতার, এমন শিরোনামে প্রথম আলোর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল এটা মিথ্যা তথ্য। এমন ঘটনা ঘটেনি এবং প্রথম আলো এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির কারসাজির মাধ্যমে প্রথম আলোর ফটোকার্ড নকল করে এই অপতথ্য ছড়ানো হয়েছে। এখানেই শেষ না। বাংলাদেশে এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে নির্যাতনের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় অর্ধদেহ মাটির নিচে পুঁতে থাকা এক নারীকে পাথর সদৃশ্য বস্তু নিক্ষেপ করা হচ্ছে। দাবি করা হয় এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পরের ঘটনা, কিন্তু সত্যিটা তুলে আনে রিউমার স্ক্যানার। তারা জানায় বিষয়টি অপতথ্য। ভিডিওটি ২০২৩ সাল থেকে ইন্টারনেটে রয়েছে এবং এটি একটি অভিনীত ভিডিও। আজ ৫টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। দর্শক, আমরা বাছাই করে ৫টি সংবেদনশীল অপতথ্যের যে ফ্যাক্ট চেক সেটা তুলে ধরার চেষ্টা করলাম, যাতে পুরো পরিস্থিতি সম্বন্ধে একটা ধারণা আমরা পেতে পারি এবং সেটা নিয়ে আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আকুন্দ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হাসরাত কাইয়ুম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং ডক্টর মনিরুল ইসলাম আকুন্দ, শুরুতে আপনার কাছে একটু আসতে চাই, মানে এর আগেও আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন অপতথ্যগুলো নতুন নতুন মাত্রা পাচ্ছে। আগে আন্দোলন কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডল বা ধর্মীয় উস্কানি নিয়ে হতো, এখন পরিকল্পিতভাবে দেখা যাচ্ছে নেতাদের মৃত্যুর খবর, তাদের বক্তব্যকে বিকৃত করা এবং সেগুলোকে সামনে এনে একই সঙ্গে অনেকগুলো আইডি থেকে ছড়িয়ে দেওয়া এবং বিশেষ করে মধ্যরাতে এই গুজবগুলো বাড়তিভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। নিরাপত্তার জন্য কতটা ঝুঁকি আপনি দেখছেন? উন্নত দেশগুলোর আদলে আমরা আসলে কিভাবে নিজেদেরকে সুরক্ষার মধ্যে রাখতে পারি, যতটুকু করা সম্ভব? অনেক ধন্যবাদ। আমি আগেও আপনাদের একাত্তর টিভিকে ধন্যবাদ জানিয়েছি এরকম একটা খুবই সুন্দর গঠনমূলক একটা প্রোগ্রাম করার জন্য। আমার মতে পৃথিবীতে দুইটা জিনিস পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় পৌঁছতে পারে। একটা হচ্ছে আপনার সূর্যের আলো,
আরেকটা হচ্ছে মিডিয়া, ইলেকট্রনিক বলেন, প্রিন্ট বলেন, অথবা সোশ্যাল মিডিয়া বলেন। আমার একজন প্রিয় নেতা মেলকম এক্স, মার্কিন যুক্তরাষ্ট্রের সিভিল রাইট লিডার ছিলেন, উনি বলেছেন যে মিডিয়া ইজ এ ভেরি স্ট্রং এন্টিটি. It can turn an innocent person into a guilty person and a guilty person into an innocent person. বিশেষ করে সোশ্যাল মিডিয়া এমন, এটা একটা আসলে একটা সৎ ব্যক্তিকে এটা অপরাধী করে ফেলতে পারে, অপরাধী ব্যক্তিকে সৎ ব্যক্তিতে রূপান্তর করতে পারে। এবং এটা খুবই দুঃখজনক, খুবই বিব্রতকর আমরা যে ফেক নিউজগুলো দেখছি। এবং ফেক নিউজ এবং গুজব এইটা ছড়ানো বন্ধ করতে হলে there are certain things that we have to do. প্রথমত হচ্ছে we have to remove its cause. কেন এই রিউমার গুলো ছড়াচ্ছে? এবং আপনি যতগুলো রিউমারের কথা বললেন এর মধ্যে ম্যাক্সিমামই টু মেক দিস ইন্টারিম গভর্নমেন্ট আনস্টেবল। এটাই প্রমাণ করা যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সঠিকভাবে কাজ করছে না, আমরা সুন্দর ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছি, এটা সঠিকভাবে করছে না, মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এবং এটাও আমরা জানি কারা করতে পারে, কারা চায় যে আমরা প্রমাণ করি বিশ্বের কাছে যে আমাদের the interim government is a failure. সেকেন্ড যে কাজটা আমাদের করতে হবে যে আমাদের এই রিউমারকে সত্য তথ্য দিয়ে, নির্ভরযোগ্য সোর্স থেকে তথ্য দিয়ে এগুলোকে রিফিউট করতে হবে। আমাদের পাল্টা সত্য তথ্যটা আমাদেরকে দিতে হবে। আমি যখন যে কোনো একটা বাংলাদেশের অনেকগুলো চ্যানেল, কোনো একটা চ্যানেলে কখনো যদি আমি কোনো নিউজ শুনে আমি দেখি যে এটা সত্য না, এটা ফেক, আমি আজীবন ওই চ্যানেল আমি খুলি না, তাদের সত্য কথাও আমি বিশ্বাস করি। তো আমাদের নাগরিক হিসাবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, এটা ইট ইজ এভরিবডিজ রেসপন্সিবিলিটি। আমরা একটা যে তথ্যটা শুনে আমার মনে একটা সন্দেহ থাকবে, এটা আমি কারো কাছে শেয়ার করবো না, আই উইল নট শেয়ার ইট। এটা কারণ রিউমার আগুনের মতন, এটা ধাউ ধাউ করে এটা ছড়িয়ে দেয়। তো আমাদেরকে সঠিক তথ্য দিয়ে এবং অপরাধীকে আইডেন্টিফাই করতে হবে। ইট ইজ ভেরি ইজি ইন দিস ওয়ার্ল্ড অফ দি ইন্টারনেট। এটা খুবই সহজভাবে আমাদের এনটিসিএম, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এই অপতথ্যগুলা কারা সম্প্রচার করছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নিতে হবে, ইনস্ট্যান্ট অ্যাকশন। দে হ্যাভ টু বি পানিশড, এবং ইফ দে গো আনপানিশড দে উইল কিপ অন স্প্রেডিং দিস রিউমার। সো এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক। এবং আমি মনে করি মিডিয়া, সিন্স ইট ইজ সাচ এ স্ট্রং entity, you also have to take the initiative. 71 টিভি যেভাবে আপনারা এই ফেক নিউজ নিয়ে প্রোগ্রাম করছেন, বাকি টিভিগুলোতেও এগুলো করা উচিত। এবং আপনাদের যে কোনো তথ্য, যে কোনো নিউজ সম্প্রচার করার আগে you have to recheck it 100 times if necessary to ensure that 100% of the message that you are broadcasting are absolutely true. অনেক ধন্যবাদ। জি জি, আমি এখানে একটু অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম আপনার কিছুটা আসতে চাই। মানে আমরা বুঝতে পারছি যে আসলে এই অপতথ্যকে ঠেকানোর জন্য সবচাইতে প্রয়োজন হচ্ছে ডিজিটাল লিটারেসি, এবং সেই জিনিসটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, প্রান্তিক অঞ্চল পর্যন্ত সেটা নিয়ে যেতে হবে আমরা জানি। কিন্তু দিন শেষে যারা আসলে অপরাধ করছে তাদেরকে আসলে আইনের কাঠামোর মধ্যে এনে একটা শাস্তি দৃশ্যমান করা গেলেও তো আর একটা বার্তা পৌঁছায়। আপনার কি মনে হয় আইনগত কোনো কাজ করার সুযোগ আছে কিনা যাতে করে আসলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ আনা সম্ভব বা কিছুটা হলেও? ধন্যবাদ আপনাদেরকে। আইনগত যে জায়গাটা, এটা তো ধরেন আপনার আমাদের এখানে যেটা হয় যে আইনের আসলে বেশিরভাগ ক্ষেত্রে এইরকম একটা মনস্তত্ত্ব আমাদের মধ্যে কাজ করে যে একটা কঠোর আইন যদি আসলে করা যায় এবং মানুষকে যদি আসলে শাস্তি করা যায় তাদের অপরাধের জন্য, তাহলে এই সমস্ত জিনিস থেকে তাদেরকে নিবৃত্ত করা অনেক সহজ। জি, কিন্তু এই আইন তৈরি করার সময় আসলে ভারসাম্য রাখা, প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করার জন্য যে ধরনের আসলে উদ্যোগ থাকার দরকার, আইনের সাধারণভাবে আমাদের দেশে শাস্তিটার দিকে যতটা মনোযোগ থাকে, আইন প্রণয়নের সময় সত্যিকারের দোষীদেরকে চিহ্নিত করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, এবং এর মধ্য দিয়ে যাতে নির্দোষ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, কিংবা আসলে মানুষের যে আসলে মত প্রকাশের অধিকার সেইটা যাতে আসলে খর্ব না হয়, সেই দিকে মনোযোগ রেখে আইন করার যে কালচার, সেইটা আমাদের এখানে হয় নাই। দীর্ঘদিন থেকে আমাদের এখানে উপনিবেশিক যে আইনি কাঠামো, সেইটা এখনো পর্যন্ত বহাল থাকার কারণে সাধারণভাবেই এক একটা সময় এক একটা অপরাধের আসলে তীব্র হয়ে ওঠে, এবং সেই অপরাধকে দমনের নামে, অপরাধ নির্মূলের নামে আবার মানুষকেই দমন করার ব্যাপারটা তীব্র হয়ে ওঠে। মানুষ আবার ধরেন এই ধরনের আইন বাতিল করার জন্য কিংবা নতুন করে আইন করার জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়।
আমার কাছে যেটা মনে হয় যে এগুলি আধুনিক প্রযুক্তির যে সমস্ত সুবিধা আসলে নিয়ে যেটা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিমধ্যে এই ধরনের শিক্ষিত মানুষদের কাছে আর তার প্রোপাগান্ডার যে গ্রহণযোগ্যতা সেটা প্রায় হারায় ফেলছে। জি, দুর্ভাগ্যজনকভাবে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো একটা এরকম সন্দেহ উদ্রেক হলে মানুষ আসলে মেইন মিডিয়াতে এটা চেক করতে যাচ্ছে। আমি ওই যে আমার আগের আলোচকের সাথে একমত জি, যে আমাদের এখানকার মিডিয়াগুলি তাদের আসলে এই বিষয়ে আরো বেশি সোচ্চার হওয়া দরকার, এবং আইন যেগুলি আছে যেভাবে আসলে আইন পড়া দরকার সে আইনগুলির সাথে আইনটা নির্দোষ আইন হওয়া দরকার। অর্থাৎ এমন ভাবে করা উচিত না যে আইন একটা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে। জি, আইনকে যদি ধরেন এই প্রপাগান্ডাটাকে নিয়ন্ত্রণ করার জন্য, মানে মিথ্যা প্রপাগান্ডাকে, রিউমারকে নিয়ন্ত্রণ করার জন্য যদি করা হয়, তাহলে এই টেকনোলজি নিয়ে এইভাবেই আসলে একটা আইন চিন্তা করা উচিত। চমৎকার। আপনার এবং বক্তব্যটা এটার জন্য একেবারে আসলে হ্যাঁ, আইন প্রণয়নকারীদের মানসিকতার পরিবর্তন করতে হবে। একদম, মানে যেটা আসলে ফ্যাক্ট, যেটা আসলে মূল বিষয়, যেটা আসলে এই অপতথ্যগুলো ছড়াচ্ছে সেটা মাথায় রেখে আসলে আইনটা করতে হবে। সেক্ষেত্রে ডক্টর মনিরুল ইসলাম আখুন্দ, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। মানে আপনি দেখতে পাচ্ছেন যে এখন এটা নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা হচ্ছে এবং নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা একটা ধারণাও দিয়েছেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত কোন একটা সময় হতে পারে। সেই নির্বাচন মাথায় রেখেও তো অপতথ্য নতুন ডালপালা, নতুন ডাইমেনশনে যেতে পারে। আপনি কি আমাদের কোনো সাজেশন দেবেন যে ওটা মাথায় রেখে এখন থেকে কি ধরনের ব্যবস্থাটা নেওয়া জরুরি যাতে আমরা পরিস্থিতি সামাল দিতে পারি? আমিও আমার শ্রদ্ধেয় সহবক্তার সাথে একমত। বিগত সরকার একটা ডিজিটাল আইন করেছিল এবং আইনের মাধ্যমে আমাদের ফ্রিডম অফ স্পিচ হরণ করা হয়েছিল। আমরা একটা ফেসবুক পোস্টে লাইক দিতে আমরা ভয় পেতাম। সুতরাং এখানে এমন কোনো আইন করা উচিত না যেখানে মানুষের ফ্রিডম অফ স্পিচ খর্ব করা হবে। বাট এগেন, অপরাধী যারা তাদেরকে যাতে তাদের বিরুদ্ধে যাতে যথাযথ অ্যাকশন না হয়, এমন কোনো আইন করা উচিত না যে কোনো ভবিষ্যতে একটা পলিটিক্যাল পার্টি সরকারে এসে যাতে এই আইনটা অপব্যবহার করে কোনো পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে পারে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আমাদের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা সামনে দেখতে চাই এবং সবাই, পুরা দেশবাসী, ওয়ান ফ্ল্যাগ, ওয়ান নেশন, ওয়ান পিপল। we should try our best to support the interim government looking forward towards the election, এবং সকল অপতথ্য আমরা নিজের কনসাসকে ব্যবহার করে আমরা সত্য থেকে মিথ্যাকে আলাদা করার চেষ্টা করব। এবং যে কোনো তথ্য আমাদের কাছে সামান্যতম সন্দেহ হলে সবসময় রিউমারের একটা অংশ সত্য থাকে, বাকি অংশ মিথ্যা থাকে। এটা টের পেলেই আমাদের বুদ্ধি খাটিয়ে আমাদেরকে এটা একদম, এটা একটা ভালো টেকনিকের কথা আপনি বললেন, যেটা আমরা প্রায় শুনে থাকি যে আসলে চটকদার খবর দেখলে বিশ্বাস করা যাবে না, আগে সন্দেহটা করতে হবে, ক্রস চেক করতে হবে। অনেক ধন্যবাদ। এবং মেইনস্ট্রিম মিডিয়ার উপর নির্ভর করতে হবে, নট সোশ্যাল মিডিয়া। একদম, আমরা আসলে সেই চেষ্টাটাই করছি। অনেক ধন্যবাদ। সময়টা থাকলে আলাপটা নিশ্চয়ই দীর্ঘ করতাম, এবং অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং একই সঙ্গে আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখুন্দ আমাদের সঙ্গে ছিলেন। এবং দর্শক, আপনারা আছেন